সহযোগী এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে আবারও একটা ক্লাসে আমি চলে এসেছি সৃজিত। আজকের টপিক হচ্ছে আমাদের নার্ভ ইম্পালস প্রোপাগেশন। ওকে, তো লাস্ট টপিক আমরা যেটা পড়াশোনা করেছিলাম সেটা হচ্ছে নেফ্রন অ্যান্ড ইউরিন ফর্মেশন। আজকের একটা নতুন টপিক নিয়ে আজকে আমরা চলে এসেছি। এটাও খুব ইন্টারেস্টিং টপিক, ধৈর্য নিয়ে দেখুন, খুব ভালো লাগবে আশা করছি। ওকে, তো আমরা স্টার্ট করে দিচ্ছি নার্ভ ইম্পালস কন্ডাকশন এই চ্যাপ্টারটা। ওকে, তো পিএসসির পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, আমরা বলে রাখি যে যদি আমাদের সাথে জয়েন করতে হয় দেখে নিন, এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের ফোন নাম্বার আপনারা ভিডিওর নিচের ট্যাব থেকে পেয়ে যাবেন। তো আপনারা জয়েন করুন এবং আপনারা ক্লাস স্টার্ট করুন। ওকে, যারা পিএসসি এবং এসএসটি দেওয়ার জন্য প্রিপারেশন করছেন। ওকে, তো আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি আমাদের টপিকে, দ্যাট ইজ দি নার্ভ ইম্পালস কন্ডাকশন। তো এই জিনিসটাকে জানতে গেলে আমাদের প্রথমত এই টপিকটাকে নিয়ে আমাদের পড়াশোনা করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে যে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের ইউনিট জিনিসটা কি? তো নিউরন এবং নার্ভ, যেই জিনিসটা আমাদের এখানে লেখা রয়েছে, নিউরন এবং নার্ভ, হোয়াট ইজ নার্ভ অ্যান্ড হোয়াট ইজ নিউরন। তো এই দুটো বিষয় কিন্তু আমাদের জানতে হবে, না জানলে কিন্তু আমরা নার্ভ ইম্পালস কন্ডাকশনের বিষয়ে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না। তো ফার্স্ট যে জিনিসটা আমাদের কাছে দেখতে পাচ্ছি, আমরা ছবি দেখতে পাচ্ছি, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি নিউরন। তো নিউরন কি? নিউরনকে আমরা আরেকটা যে নামে ডাকি সেটাকে আমরা বলি নার্ভ সেল। তো নিউরন বা নার্ভ সেল হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ আওয়ার নার্ভাস সিস্টেম। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ আওয়ার নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ নিউরন। নিউরনের কিছু পার্টস আমরা দেখতে পাচ্ছি। এই পার্টসটাকে আমরা, এই যে ছোট ছোট এই যে পার্টসটা আমরা দেখতে পাচ্ছি নিউরনের, এই পার্টসটাকে আমরা মেনলি বলছি ডেনড্রাইটস। ওকে, এই পার্টসটাকে আমরা বলছি ডেনড্রাইটস। আর এই যে লম্বা যে পার্টসটা রয়েছে, যে পার্টটা রয়েছে, দ্যাট ইজ আওয়ার অ্যাক্সন। ওকে, তো ডেনড্রাইট আর অ্যাক্সন আমরা জানতে পারলাম। এই মাঝের পার্টটা, দিস পার্ট ইজ নোন অ্যাজ দি সেল বডি। ওকে, তো ডিফারেন্ট পার্টস অফ নিউরন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে নিউরনের অ্যাক্সন পার্টটা রয়েছে, ঠিক আছে, এই যে ইলংগেশনটা আমরা দেখতে পাচ্ছি, সেল বডি থেকে একটা ইলংগেটেড পার্ট আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটাকে আমরা বলছি অ্যাক্সন। তো এই যে বড় ইলংগেশনটা, সেই অ্যাক্সন, অনেকগুলো অ্যাক্সন মিলে কিন্তু তৈরি হয় নার্ভ। তো নার্ভের ডেফিনেশনটা যদি আমরা এখান থেকে দেখে নিই, আ নার্ভ ইজ আ বান্ডেল অফ অ্যাক্সনস। হোয়াট? It is a bundle of axons, long thread-like parts of nerve cells that transmit electrical impulses between the brain, spinal cord and other parts of the body. Okay, তো নার্ভসটা তৈরি হচ্ছে কি করে? তো আমি প্রথম দিকে আরেকবার বলে দিচ্ছি, নিউরন হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট। ওকে, এবার নিউরনের যে ইলংগেশনসটা রয়েছে, একটার ছোট ইলংগেশন রয়েছে এবং এইটা হচ্ছে বড় ইলংগেশন রয়েছে। ছোট ইলংগেশনটাকে আমরা বলছি ডেনড্রাইট, যেটা কিনা সেল বডি থেকে বেরোচ্ছে, ওপরের দিকে রয়েছে, সেটাকে আমরা বলছি ডেনড্রাইট। আর যেটা লং ইলংগেশন, সেই লং ইলংগেশনটাকে আমরা বলছি অ্যাক্সন। তো এই যে অ্যাক্সনসগুলো রয়েছে, এই যে নিউরনের যে অ্যাক্সনসগুলো রয়েছে, এই অনেকগুলো নিউরনের অ্যাক্সনস একসাথে বান্ডেল আপ হয়ে গিয়ে কিন্তু আমাদের তৈরি করছে নার্ভ। ওকে, তো নার্ভ জিনিসটা তৈরি হচ্ছে কিভাবে? অনেক নিউরন, তার অ্যাক্সন যেগুলো রয়েছে, সেই অ্যাক্সনগুলো একসাথে বান্ডেল আপ হয়ে গিয়ে কিন্তু আমাদের নার্ভটা তৈরি করছে। ওকে, তো নার্ভের কাজ কি? নার্ভের কাজ মেনলি ট্রান্সমিশন করা। কি ট্রান্সমিশন করে? ইলেকট্রিক্যাল ইম্পালসেস। এবার এই জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু আজকে পড়াশোনা করব যে ইলেকট্রিক্যাল ইম্পালসেসটা কিভাবে ট্রান্সমিটেড হচ্ছে। কিন্তু এই ট্রান্সমিশনের কাজটা কে করছে? নার্ভ করছে। এবং নার্ভের ভেতরে এই যে ট্রান্সমিশনের কাজটা তাহলে কে করছে? নার্ভটা কি দিয়ে তৈরি হচ্ছে? সবাই বলো। নার্ভটা তৈরি হচ্ছে অ্যাক্সন দিয়ে। তাহলে নার্ভের ভেতরে থাকা অ্যাক্সনটা কিন্তু মেনলি ইলেকট্রিক্যাল ইম্পালসেসটাকে ট্রান্সমিট করে নিয়ে যাচ্ছে। ওকে, তো নার্ভের যে কাজটা, সেই কাজটাই মেনলি করছে অ্যাক্সন। ওকে, তো নার্ভের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসেস ট্রান্সমিট করা বিটুইন দি ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড আদার পার্টস অফ আওয়ার বডি। ওকে, তো
তো নার্ভস আর মেন পাথওয়েজ থ্রু উইচ দি নার্ভাস সিস্টেম কমিউনিকেটস উইথ ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডি আর ডিফারেন্ট সিস্টেমস অফ আওয়ার বডি। আমাদের বডিতে কি কি সিস্টেম রয়েছে? আমাদের বডিতে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, আমাদের বডিতে রেসপিরেটরি সিস্টেম রয়েছে, আমাদের বডিতে এক্সক্রিটরি সিস্টেম রয়েছে, এছাড়াও বিভিন্ন সিস্টেম মিলে কিন্তু আমাদের বডি তৈরি হয়েছে। তাহলে এই যে বিভিন্ন সিস্টেমের মধ্যে কোঅর্ডিনেশন করা বা বিভিন্ন সিস্টেমের কাছ থেকে ইম্পালস নেওয়া, তাদেরকে কোঅর্ডিনেট করা, এই কাজটা কে করে? এই কাজটা করে নার্ভাস সিস্টেম। আর নার্ভাস সিস্টেম কিসের মাধ্যমে এই কাজটা করছে? নার্ভাস সিস্টেম বিভিন্ন নার্ভের মাধ্যমে কিন্তু আমাদের পুরো বডির মধ্যে ছড়িয়ে রয়েছে এবং বডির প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিন্তু একটা প্রপার কোঅর্ডিনেশনকে মেনটেন করছে। ওকে, চলে যাই আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন পোটেনশিয়াল, রেস্টিং পোটেনশিয়াল, স্টিমুলেশন অ্যান্ড প্রোপোগেশন অফ নার্ভ ইম্পালস উইদিন নিউরন। ওকে, তো অনেকগুলো জিনিস বললাম একসাথে, তো নিশ্চয়ই একটুখানি বুঝতে হবে, আস্তে আস্তে আমরা বুঝবো জিনিসগুলোকে। তো প্রথমত আমি বলছি অ্যাকশন পোটেনশিয়াল, তারপরে আমরা বলছি রেস্টিং পোটেনশিয়াল, তারপরে বলছি স্টিমুলেশন। ওকে, তো প্রথমে আমরা শুরু করব স্টিমুলেশন দিয়ে। হোয়াট ইজ স্টিমুলেশন? ওকে, তো স্টিমুলেশন হলো যে কোনো একটা স্টিমুলাই যেটা আমরা কিনা আমাদের বডির যে কোনো প্রান্তে দিতে পারি। ঠিক আছে, আমরা বডির যে কোনো প্রান্তে, আমরা হাতে, পায়ে, বিভিন্ন জায়গায় আমরা একটা বাইরে থেকে এক্সটার্নাল স্টিমুলেশন দিতে পারি। এছাড়াও ইন্টারনাল স্টিমুলেশনও বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, সেই স্টিমুলেশনটাকে অ্যানালাইজ করার জন্য, আমাদের সেই স্টিমুলেশনটাকে অ্যানালাইজ করার জন্য নার্ভের মাধ্যমে সেই স্টিমুলেশনটা পৌঁছায় কোথায়? সেই স্টিমুলেশনটা পৌঁছে যায় আমাদের নার্ভাস সিস্টেমে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু সেই স্টিমুলেশনটা পৌঁছে যায়। এবার এই পৌঁছাবার পদ্ধতিটাই কিন্তু নার্ভ ইম্পালস প্রপাগেশন। এই যে পৌঁছাচ্ছে কি করে? আমি যদি হাতের মধ্যে একটা কোনো স্টিমুলাস দিই, সেই স্টিমুলাসটা আমাদের স্কিন থেকে ব্রেনে পৌঁছাচ্ছে। এই যে পৌঁছাবার যে মাধ্যম, পৌঁছাবার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই কিন্তু আমাদের নার্ভ ইম্পালস প্রপাগেশন। ওকে, তো প্রথমে যে জিনিসটাকে আমরা দেখব সেটা হচ্ছে যে একটা নিউরন আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই বলে দিলাম যে প্রপাগেশন যেটা হচ্ছে সেটা কিন্তু নার্ভ ইম্পালস যে প্রপাগেশন হচ্ছে, নার্ভ ইম্পালস প্রপাগেশন কিন্তু নিউরনের মধ্যে দিয়েই হচ্ছে। ওকে, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাচ্ছে। তারপরে তো প্রথমত হচ্ছে একটা নিউরনের মধ্যে দিয়ে কিভাবে ইম্পালসটা যাবে, বা একটা নিউরনের মধ্যে দিয়ে ইম্পালসটা কিভাবে ট্রান্সমিট হয়ে এগিয়ে যাবে, তারপরে তো আরেকটা নিউরনে যাবে। নার্ভ মানেই হচ্ছে দ্যাট ইজ আ চেন অফ নিউরনস, অনেকগুলো নিউরনস একত্রিত হয়ে গিয়ে নার্ভ তৈরি করে বা নার্ভাস সিস্টেমটাকে তৈরি করে। তাহলে যখন নার্ভ ইম্পালসের প্রপাগেশন হচ্ছে, তাহলে একটা নিউরনের মধ্যে দিয়ে প্রথমত ইম্পালসটা যাবে, তারপরে সেই নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সমিটেড হবে। তো আমরা প্রথমে এই যে ইম্পালস কন্ডাকশন, এই ইম্পালস কন্ডাকশনটাকে দুটো খণ্ডতে ভেঙে পড়বো, দুটো ভাগে ভেঙে পড়বো। প্রথম ভাগে আমরা পড়ব যে একটা নিউরনের মধ্যে দিয়ে, একটা পার্টিকুলার নিউরনের মধ্যে দিয়ে কিভাবে নার্ভাস স্টিমুলেশনটা যাচ্ছে। তারপরে আমরা পড়ব যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কিভাবে নার্ভাস স্টিমুলেশনটা কন্ডাক্টেড হচ্ছে। ঠিক আছে, দুটো ভাগে আমরা তাহলে ভেঙে পড়বো। তাহলে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে যে একটা নিউরনের মধ্যে দিয়ে কিভাবে নার্ভ স্টিমুলেশনটা যাচ্ছে। ওকে, তো ফার্স্ট যে জিনিসটা, সেই জিনিসটা এখানে দেখে নিন। যে প্রথমত এইটাকে যদি আমি একটা, এই পার্টিকুলার যে পাইপটা আমরা দেখতে পাচ্ছি, সেই পাইপটাকে আমরা একটা নিউরনের সাথে কম্পেয়ার করছি। এই পাইপটা হচ্ছে একটা নিউরন। তো এর সারফেসে বেসিক্যালি নর্মালি কি হয়, যখন নিউরন রেস্টিং স্টেটে থাকে, নিউরনটা যখন রেস্টিং স্টেটে থাকে, দেখতে পাচ্ছ নিউরনটা রেস্টিং স্টেটে থাকাকালীন এখানে কি হচ্ছে, বাইরে, নিউরনের বাইরে এক্সট্রা সেলুলার যে পোর্শনটা রয়েছে, সেই পোর্শনটায় পজিটিভ চার্জ রয়েছে। ওকে, আর নিউরনের ভেতরটা কেমন আছে? নেগেটিভলি চার্জড। ওকে, তাহলে রেস্টিং স্টেটে সবসময়, বা রেস্টিং স্টেটটাকে আমরা বলি পোলারাইজ স্টেট। রেস্টিং স্টেটটাকে আমরা কি বলি? পোলারাইজ স্টেট। তো পোলারাইজ স্টেটে নিউরনের ভেতরটা হয় নেগেটিভলি চার্জ আর নিউরনের বাইরেটা হয় পজিটিভলি চার্জ। ইজ দ্যাট ক্লিয়ার? তো দেখতেই পাচ্ছ যে এখানে রেস্টিং অ্যাকশন বলা হয়েছে, এবং রেস্টিং অ্যাকশনে কিন্তু বাইরেটা পজিটিভলি চার্জ, ভেতরটা হয় নেগেটিভলি চার্জ। ওকে, এবারে এই যে বাইরেটা পজিটিভলি চার্জ আর ভেতরটা নেগেটিভলি চার্জ হবার একটা বিশেষ কারণ আছে।
সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে যে ভেতরে প্রথমত নিউরনের ভেতরে নিউরনের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমে কিছু নেগেটিভলি চার্জড প্রোটিন থাকে। ওকে, কিছু নেগেটিভলি চার্জ প্রোটিন থাকে। আর আরেকটা যে কারণ, সেই কারণটা হচ্ছে এই যে নিউরনের মেমব্রেনের মধ্যে বসে থাকে কি একটা চ্যানেল, যেই চ্যানেলটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের কাজ হচ্ছে নিউরনের ভেতর থেকে সোডিয়ামকে বের করে দেওয়া। দেখে নাও, এখানে দেখে বোঝা যাচ্ছে যে সোডিয়ামকে বের করে দিচ্ছে এবং পটাশিয়ামকে ভেতরে নিচ্ছে। এবারে সোডিয়ামকে বের করে দেওয়ার পরিমাণ হচ্ছে 3টে সোডিয়াম। 3টে সোডিয়ামকে ও নিউরোপ্লাজম থেকে বের করে বাইরে নেয়, আর ভেতরে নেয় হচ্ছে 2টো কে প্লাসকে। তাহলে নিশ্চয়ই এখান থেকে বোঝা যাচ্ছে যে বাইরে পজিটিভ আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, ভেতরে পজিটিভ আয়নের পরিমাণ কমে যাচ্ছে। তো যেহেতু বাইরে পজিটিভ আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে নিউরোলেমা বা নিউরনের যে মেমব্রেনের বাইরের যে আধানটা বা বাইরের যে চার্জটা, সেটা কিন্তু অবভিয়াসলি পজিটিভ হবে, আর ভেতরের চার্জটা কিন্তু অবভিয়াসলি কি হবে? নেগেটিভ হবে। দুটো কারণ, একটা হচ্ছে ভেতরে কম পজিটিভ আয়ন রয়েছে, আর দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে ভেতরে নেগেটিভলি চার্জ কিছু প্রোটিন রয়েছে। ওকে, এরপরে আমরা চলে আসছি যখন নিউরনটা এক্সাইটেড হচ্ছে বা এক্সাইটেড অ্যাক্সনটা কি হচ্ছে? এক্সাইটেড হচ্ছে। তো অ্যাক্সন যখন এক্সাইটেড হয় তখন কি হচ্ছে দেখে নাও। অ্যাক্সন যখন এক্সাইটেড হয় তখন সোডিয়াম আয়ন চ্যানেলস, এই যে নিউরনের মেমব্রেন বা অ্যাক্সনের মেমব্রেন, এই অ্যাক্সনের মেমব্রেনের ওপরে আরেকটা চ্যানেল থাকে, সেটা হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল কিন্তু ওপেন হয়ে যাচ্ছে যখনই স্টিমুলেশন আসছে। যখনই ওই নিউরনটার ওপরে কোনো স্টিমুলেশন আসছে, তখনই কিন্তু ভোল্টেজ গেটেড যে চ্যানেলটা, সোডিয়াম চ্যানেলটা, সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল যেই ওপেন হচ্ছে, তখন কিন্তু সোডিয়াম বাইরে থেকে ভেতরে চলে আসছে, ঠিক আছে? আর সোডিয়াম বাইরে থেকে যেহেতু ভেতরে চলে আসছে, ভেতরে পজিটিভ আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে। ভেতরে পজিটিভ আয়নের পরিমাণ বেড়ে গেলে তখন কিন্তু রিভার্সাল অফ পোলারিটি হচ্ছে, মানে আগে ছিল ভেতরে নেগেটিভ, এখন হয়ে যাচ্ছে ভেতরে পজিটিভ। ওকে, দেখে নাও, আগে ছিল ভেতরে নেগেটিভ, এখন হয়ে যাচ্ছে ভেতরে পজিটিভ। ওকে, সেটা কোথায় হচ্ছে? এক্সাইটেড অ্যাক্সনের এই পার্টটায় হচ্ছে। বাকি পার্টটা কিন্তু এখনো সেই পোলারাইজ স্টেটেই রয়েছে। শুধুমাত্র এই পার্টটা, যেই পার্টটায় কে এসছে, স্টিমুলাস এসছে, সেই পার্টটায় কিন্তু রিভার্সাল অফ পোলারিটি হচ্ছে। আর এই যে রিভার্সাল অফ পোলারিটি আসার পরে যে চেঞ্জ হচ্ছে, এই পোটেনশিয়াল চেঞ্জ যেটা হচ্ছে, এই পোটেনশিয়ালটাকে আমরা বলছি অ্যাকশন পোটেনশিয়াল। তো এই পোটেনশিয়ালটা কি আমরা কি বলছি? অ্যাকশন পোটেনশিয়াল। ওকে, তাহলে অ্যাকশন পোটেনশিয়ালটা বোঝা গেছে। রেস্টিং পোটেনশিয়াল এখান থেকে বোঝা গেছে, কারণ রেস্টিং স্টেটে ভিতরটা কি হয়? রেস্টিং স্টেটে অ্যাক্সনের ভিতরের অংশটা, অ্যাক্সোপ্লাজমটা হয় নেগেটিভলি চার্জ, আর অ্যাক্সনের বাইরের পোর্শনটা হয় পজিটিভলি চার্জ। তাহলে এই সময় যে পোটেনশিয়াল ডিফারেন্সটা জেনারেট হয়, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা বলছি রেস্টিং পোটেনশিয়াল। আর এই ক্ষেত্রে যখন ডিপোলারাইজেশন হচ্ছে, মানে যখন কোনো একটা পার্টিকুলার স্টিমুলাস এসছে, তখন যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ আওয়ার অ্যাকশন পোটেনশিয়াল। ওকে, তাহলে এই পোর্শনটায় কি রয়েছে? অ্যাকশন পোটেনশিয়াল রয়েছে। এরপরে চলে আসি আমরা এক্সাইটেড অ্যাক্সনের ক্ষেত্রে। যখন এই যে পার্টিকুলার জায়গাটায় আমরা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হতে দেখলাম, তারপরে ঠিক হয়, তারপরে কি ইভেন্ট হচ্ছে যে দেখো, কোনো একটা অ্যাক্সনের মাধ্যমে নার্ভ ইম্পালসটা কি হবে? আস্তে আস্তে প্রোপোগেটেড হবে, মানে আস্তে আস্তে এগিয়ে যাবে। তাহলে যেই পার্টিকুলার অ্যাকশন পোটেনশিয়ালটা এখানে জেনারেট হয়েছে, সেটা কিছুক্ষণ পর তার পার্শ্ববর্তী এরিয়াতে জেনারেট হবে, মানে পাশে জেনারেট হবে। তখন দেখো, যেই পোর্শনটায় প্রথমে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছিল, সেই পোর্শনটা কিন্তু আবার রিপোলারাইজেশন হয়ে গেছে, মানে সেই আবার রেস্টিং স্টেটে ফিরে গেছে। কিন্তু তার পাশের পোর্শনটা, তার ঠিক অ্যাডজাসেন্ট সাইডটায় কিন্তু আবার ডিপোলারাইজেশন হয়েছে। সেখান থেকে কিন্তু আবার পটাশিয়াম বেরিয়ে গেছে এবং সোডিয়াম ঢুকছে, মানে পটাশিয়াম আয়ন কি হচ্ছে?
পটাশিয়াম আয়ন চ্যালেঞ্জগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানে পটাশিয়াম ভেতরে ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে, আর সোডিয়াম ভেতরে ঢুকছে, এবং সোডিয়াম কি হচ্ছে, সোডিয়াম ভেতরে ঢোকার পরে পজিটিভ আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে। ওকে, পজিটিভ আয়নের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তখনই কি হয়ে যাচ্ছে, রিভার্সাল অফ পোলারিটি অর ডিপোলারাইজেশন। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু একটা অ্যাকশনের মধ্যে দিয়ে নার্ভ ইম্পালসটা আস্তে 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 কন্ডাক্টেড হয়ে বা প্রোপোগেটেড হয়ে এগিয়ে যেতে থাকে। ওকে, তাহলে অ্যাকশনের মধ্যে দিয়ে কিভাবে নার্ভ ইম্পালস প্রোপাগেশন হচ্ছে সেটার একটা ব্রিফ আইডিয়া পাওয়া গেল। এটাকে আমরা আরো ডিটেলসে দেখবো এক্ষুনি। তো ব্রিফ আইডিয়াটাকে মাথায় নিয়ে আমরা কিন্তু এবার এগিয়ে যাব। ওকে, তো এর পরবর্তী যে স্লাইড, সেই স্লাইডে আমরা চলে আসি যে হাউ ইম্পালস ইজ প্রোপোগেটেড অ্যালং নিউরন। তো এক্ষুনি যে জিনিসটা আমরা পড়লাম সেইটাকেই কিন্তু আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করতে করতে এগোবো যে কিভাবে একটা নিউরনের মধ্যে দিয়ে নার্ভ ইম্পালসটা প্রোপোগেটেড হতে পারে। ঠিক আছে, হতে পারে বা হয়। ওকে, the propagation of an impulse or action potential is along a neuron involves series of electrical changes। একটু আগেই আমরা দেখলাম সিরিজ অফ ইলেকট্রিক্যাল চেঞ্জেস। কখনো বাইরেটা পজিটিভ হচ্ছে মানে একজন মেমব্রেনের বাইরের পোর্শনটা পজিটিভ হচ্ছে, কখনো একজন মেমব্রেনের ভেতরের পোর্শনটা পজিটিভ হচ্ছে। মানে আমরা এক্ষুনি দেখলাম যখন ইম্পালস আসেনি, যখন কোনো রকম ইম্পালস নিউরনে বা একজনে আসেনি, তখন ছিল হচ্ছে রেস্টিং পোটেনশিয়াল। রেস্টিং পোটেনশিয়ালের ক্ষেত্রে কি ছিল? রেস্টিং পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একজনের বাইরের পোর্শনটা ছিল হচ্ছে পজিটিভ আর ভেতরের পোর্শনটা ছিল নেগেটিভ। কিন্তু যখনই ইম্পালস এলো, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলো, তখনই রিভার্সাল অফ পোলারিটি হলো, মানে বাইরেটা হয়ে গেল নেগেটিভ আর ভেতরটা হয়ে গেল পজিটিভ। ওকে, তো এরকম ভাবে রিভার্সাল অফ পোলারিটি হয়, তাই সেটাকে আমরা বলতে পারি সিরিজ অফ ইলেকট্রিক্যাল চেঞ্জেস। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট পিএসসির পয়েন্ট অফ ভিউ থেকে, এই পয়েন্টটাকে মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট যে ইলেকট্রিক্যাল চেঞ্জেস হচ্ছে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, যে কিভাবে ডিপোলারাইজেশনের সময় পোলারিটি কেমন হয়, পোলারাইজ স্টেটে পোলারিটি কেমন হয়, এই যে জায়গাটা থেকে কিন্তু কনসেপচুয়ালাইজ কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা আশা করতে পারো। ওকে, তো ট্রাভেল ডাউন দি লেন্থ অফ অ্যাক্সন অ্যালাউইং নিউরন টু ট্রান্সমিট সিগন্যালস। ওকে, তো নিউরন কিভাবে সিগন্যাল ট্রান্সমিট করছে আমরা দেখলাম যে নিউরনের একটা পোর্শনে অ্যাক্টিভ পোটেনশিয়াল জেনারেট হলো, যেই অ্যাক্টিভ পোটেনশিয়াল যেই পোর্শনটায় নিউরনের জেনারেট হলো সেই পোর্শনটা হয়ে গেল অবশ্যই পোলারাইজড থেকে ডিপোলারাইজড। কিন্তু তার পরবর্তী সময়ই নিউরনের পার্শ্ববর্তী এরিয়ায় আবার কি হয়ে গেল, পোলারাইজ থেকে ডিপোলারাইজেশন হলো, কিন্তু যেখানে প্রথম অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছিল সেই জায়গাটা কিন্তু সেই মুহূর্তে রিপোলারাইজেশন হয়ে গেল এবং আবার সে পুনরায় পোলারাইজড অবস্থায় ফিরে গেল। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, কোনো সমস্যা হলে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যে কোনো কনসেপ্ট রিলেটেড যদি কোনো সমস্যা হয় আমরা আমাদের দিক থেকে সেটা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো এরপরে আমরা আসছি হিয়ার ইজ হাউ দি ইম্পালস ইজ প্রোপোগেটেড। প্রথম যে জিনিসটা দেখো রেস্টিং পোটেনশিয়াল, আমরা এর আগে ছবিটা দেখেও আমি ব্রিফলি তোমাদেরকে আইডিয়া দিয়েছিলাম রেস্টিং পোটেনশিয়াল, এখানে লেখাও আছে যে রেস্টিং পোটেনশিয়াল বিফোর অ্যান ইম্পালস বিগিনস দি নিউরন ইজ অ্যাট রেস্ট। একটু আগেই বললাম যে যখন ইম্পালস আসছে তার ঠিক আগে কিন্তু মেমব্রেন পোটেনশিয়ালটা কেমন থাকে, পোলারাইজ স্টেটে থাকে, আর নিউরনটা কেমন থাকে, রেস্টিং পজিশনে থাকে। ঠিক আছে, এবারে কি বলছে, ওয়াইল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ অ্যারাউন্ড -70 মিলিভোল্টস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই রেস্টিং পোটেনশিয়ালটা কিন্তু ডাইরেক্টলি এমসিকিউ কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার। এটাকে মনে রাখতে হবে তোমাদের যে রেস্টিং পোটেনশিয়ালের মাপটা কত, -70 মিলিভোল্ট। ওকে, this means the inside of the neuron is negatively charged relative to the outside। অবশ্যই এটা নিয়ে আর কোনো রকম কনফিউশন কারো থাকা উচিত না, কারণ আমরা এক্ষুনি আলোচনা করেছি যে যখন রেস্টিং পোটেনশিয়ালে থাকছে নিউরনটা তখন নিউরনের ভিতরে পোটেনশিয়ালটা কেমন হচ্ছে, নেগেটিভ পোটেনশিয়াল হচ্ছে, নিউরনের ভেতরটা নেগেটিভ হচ্ছে, নিউরনের বাইরের পোর্শনটা বা একজনের বাইরের পোর্শনটা কি হয়ে যাচ্ছে, পজিটিভলি চার্জড হচ্ছে। ওকে,
তো মেনলি ডিউ টু দি ডিস্ট্রিবিউশন অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম আয়ন্স। আমরা এটা দেখেছি যে সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন কিভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কি করছে, সোডিয়ামকে 3টে সোডিয়াম আয়নকে বের করছে এবং 2টো পটাশিয়াম আয়নকে ভেতরে রাখছে, তো ভেতরে আনছে। তো বেসিক্যালি এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, 3কে বাইরে বার করে দিয়ে 2কে যখন ভেতরে আনছি, যে 3টা যখন বাইরে চলে যাচ্ছে তখন বেশি পজিটিভ চার্জ বাইরে চলে যাচ্ছে। তো বেশি পজিটিভ চার্জ বাইরে গেলে অবশ্যই বাইরেটা বেশি পজিটিভ হবে এবং ভেতরে কম পজিটিভ চার্জ থাকার জন্য ভেতরটা নেগেটিভ হবে উইথ রেসপেক্ট টু দি আউটার পার্ট। ওকে, এছাড়াও আরেকটা যেটা আমি বললাম যে এক্সোপ্লাজমের মধ্যে কি থাকছে, নেগেটিভলি চার্জ প্রোটিন থাকছে, তার জন্য কিন্তু এক্সোপ্লাজমটা নেগেটিভ হচ্ছে। ওকে, তো এর পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। দেখো ডিপোলারাইজেশন। আচ্ছা, ডিপোলারাইজেশন মানে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, যে ডিপোলারাইজেশন বলতে যখন অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে কোনো একটা নিউরনের কোনো একটা পার্টে, তো সেই পার্টটা কি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, ডিপোলারাইজড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ডিপোলারাইজেশন হওয়ার জন্য কি দরকার, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হওয়াটা দরকার। তাহলে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হতে গেলে কি করতে হবে, প্রথমত সেখানে সেই পার্ট অফ নিউরনে কি করে দিতে হবে, সেখানে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলসগুলোকে ওপেন করে দিতে হবে। যেই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলসগুলো ওপেন হয়ে যাবে তখনই সোডিয়াম বাইরে থেকে ভেতরে ঢুকবে, পজিটিভ চার্জ যেই বাইরে থেকে ভেতরে ঢুকবে তখন এক্সোপ্লাজমটা হয়ে যাবে বাইরের তুলনায় পজিটিভ এবং স্টেটটা হয়ে যাবে ডিপোলারাইজ স্টেট। দেখে নাও, depolarization when neuron is stimulated, a small change in membrane potential occurs at the point of stimulation causing the sodium channels to open. Sodium ions rush into the neuron due to both concentration and electrical gradients. This makes the inside the neuron more positively charged and depolarization happens. Okay, তাহলে ডিপোলারাইজেশন জিনিসটা বুঝতে পারলে একদম ইজি। এর আগেও বলেছি যে ডিপোলারাইজেশন মানেই হচ্ছে সোডিয়াম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হবে, সোডিয়াম বাইরে থেকে ভেতরে ঢুকবে এবং ভেতরে ঢুকলেই কি হয়ে যাবে, এক্সোপ্লাজমটা মোর পজিটিভ দ্যান দি আউটার সাইড। ঠিক আছে, তাহলে দেখে নাও এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে এই পোর্শনটায় দেখতে পাচ্ছ তোমরা, এখানে এটা হলো একটা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলস, যেখান থেকে সোডিয়াম আয়ন্স কিন্তু বাইরে থেকে ভেতরের দিকে চলে আসছে। তো বাইরে থেকে ভেতরের দিকে চলে আসছে কেন, কারণ ওপেন সোডিয়াম চ্যানেল, এখানে সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেছে তার জন্য বাইরে থেকে ভেতরে আসছে। ঠিক আছে, আর এখানে দেখো ক্লোজ পটাশিয়াম চ্যানেল ক্লোজ হয়ে যাওয়াতে পটাশিয়াম যে আয়ন্সগুলো ছিল সেগুলো কিন্তু আর এক্সোপ্লাজম থেকে এক্সোপ্লাজমের বাইরে যেতে পারছে না। তাহলে সোডিয়াম আসছে, অলরেডি যেই পটাশিয়ামগুলো ছিল মানে পটাশিয়াম পজিটিভ আয়ন্সগুলো ছিল সেগুলো কিন্তু আর বাইরে বেরোতে পারছে না। এর জন্য কি হচ্ছে, মোটের ওপরে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ আয়ন্সের পরিমাণ কিন্তু এক্সোপ্লাজমে বেড়ে যাচ্ছে দেন দি আউটার সাইড। তো এখানে আমরা বলতে পারি যে ডিপোলারাইজেশন হচ্ছে। ডিপোলারাইজেশন মানেই হচ্ছে যে পোলারিটি রিভার্সাল হয়ে যাবে, বাইরেটা হয়ে যাওয়া নেগেটিভ আর ভেতরটা হয়ে যাবে পজিটিভ। ওকে, ডিপোলারাইজেশন। ওকে, তারপরে আমরা আসছি পরের স্লাইডে। ওকে, পরের স্লাইডে দেখো অ্যাকশন পোটেনশিয়াল ইনিশিয়েশন। এখানে কি বলছে, if depolarization reaches a threshold usually around 55 millivolt. okay, 55 millivolt কি রেস্টিং পোটেনশিয়াল কত ছিল, একটু আগেই বললাম খুব ইম্পর্টেন্ট, রেস্টিং পোটেনশিয়াল ছিল -70 মিলিভোল্ট। এটা কি রেস্টিং পোটেনশিয়াল, এটা কি ছিল, এবার এই রেস্টিং পোটেনশিয়াল থাকার পরে এবার কি হলো, ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলসগুলো ওপেন হলো। এবার ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলস ওপেন হওয়ার পর থেকে কি হবে, আস্তে আস্তে নেগেটিভ পোটেনশিয়ালটা কমে পজিটিভের দিকে যেতে থাকবে। তো এখানে বলতে চাইছে যে স্টিমুলেশন আসার পরে সোডিয়াম চ্যানেলসগুলো ওপেন হওয়ার পরে -70 মিলিভোল্ট থেকে যখন পোটেনশিয়াল ডিফারেন্সটা -55 মিলিভোল্টে পৌঁছাবে,
ঠিক আছে, মানে যে কোনো অ্যাকশন পোটেনশিয়াল আসলে বা যে কোনো অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলে বা যে কোনো স্টিমুলেশন আসলে তাকে মিনিমাম -70 মিলিভোল্ট থেকে তার পোটেনশিয়াল ডিফারেন্সটা মানে একজনের পোটেনশিয়াল ডিফারেন্সটাকে -55 মিলিভোল্টে আনতেই হবে। যখন এসে যাবে তখন কি হবে, অ্যাকশন পোটেনশিয়ালটা ট্রিগার্ড হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, এবং অ্যাকশন পোটেনশিয়ালটা ট্রিগার্ড হবে এবং মেমব্রেন পোটেনশিয়াল র্যাপিডলি রাইজ হবে, একটা মেমব্রেন পোটেনশিয়ালের একটা র্যাপিড রাইজ হবে এবং পজিটিভ ভ্যালু উইল বি অ্যারাউন্ড +30 মিলিভোল্ট, মানে একদম। এরপরে আমরা গ্রাফটাও দেখব যে ডাইরেক্টলি -55 মিলিভোল্ট থেকে +30 মিলিভোল্টে কিন্তু এই মেমব্রেন পোটেনশিয়ালটা লাফ দিয়ে বেড়ে যাবে, ঠিক আছে, ডিউ টু কন্টিনিউড ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়নস। কারণ -55 মিলিভোল্টে যখনই চলে গেল পোটেনশিয়ালটা তখনই কিন্তু আরো বেশি পরিমাণে সোডিয়াম ওই পার্টিকুলার একজনের ভেতরে ঢুকতে থাকবে, ঠিক আছে, আরো বেশি বেশি সোডিয়াম ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলস গুলো খুলে যাবে, তাহলে আরো বেশি পরিমাণ সোডিয়াম কিন্তু বাইরে থেকে ভেতরে ঢুকতে থাকবে। তখনই কিন্তু র্যাপিড একটা রাইজ হবে, কিসের রাইজ হবে, র্যাপিড একটা রাইজ হবে মেমব্রেন পোটেনশিয়ালের, যেটা কিনা -55 মিলিভোল্ট থেকে ডাইরেক্টলি সেটা ট্রান্সফার হয়ে যাবে বা বেড়ে গিয়ে হয়ে যাবে +30 মিলিভোল্ট। ওকে, তো এরপরে হবে ওয়েভ অফ ডিপোলারাইজেশন এন্ড প্রোপাগেশন। অ্যাজ দি অ্যাকশন পোটেনশিয়াল অকার্স অ্যাট ওয়ান পয়েন্ট, এটা আমরা দেখেছি, যেখানে অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হচ্ছে, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার নিউরনের একটা কোনো পার্টিকুলার পজিশনে বা কোনো একটা পার্টিকুলার জায়গায় অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট হচ্ছে, ইট কজেস অ্যাডজেসেন্ট সোডিয়াম চ্যানেলস টু ওপেন। তার জন্য কি হচ্ছে, অ্যাডজেসেন্ট সোডিয়াম চ্যানেলসগুলোকে ওপেন করে দিচ্ছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, যেই পার্টিকুলার জায়গাটায় নিউরনের যেই পার্টিকুলার জায়গাটায় অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হয়েছে তার ঠিক পার্শ্ববর্তী এরিয়াতে কিন্তু আস্তে আস্তে সোডিয়াম চ্যানেলসগুলো খুলতে শুরু করলো, ঠিক আছে। যেই খুলতে শুরু করলো তখনই কিন্তু অ্যাকশন পোটেনশিয়ালটা প্রোপাগেটেড হয়ে তার পার্শ্ববর্তী এরিয়াতে চলে গেল। এইভাবেই কিন্তু একটা নিউরনের মধ্যে দিয়ে অ্যাকশন পোটেনশিয়ালটা প্রোপাগেটেড হয়ে এগিয়ে চলে, ঠিক আছে। নেবারিং সেগমেন্ট অফ দি অ্যাক্সন, তাহলে অ্যাক্সনের এখানে আমরা দেখে নিচ্ছি, ধরে নাও আমি এটাকে অ্যাক্সন হিসেবে ধরছি, ঠিক আছে। তো এখানে ধরে নাও প্রথমে এই জায়গাটায় অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছে, এই পার্টটায়, ঠিক আছে। এই পার্টটায় অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলে কি হবে, প্রথমত বাইরেটা হয়ে যাবে নেগেটিভ, ভেতরটা হয়ে যাবে পজিটিভ। তাহলে এই পোর্শনটায় হয়ে গেল নেগেটিভ, ভেতরটা আছে পজিটিভ, দেখে নাও। ওকে, এই পার্টটা, এইটাকে বলছি পার্ট এ, ঠিক আছে। এবারে পার্ট এ থেকে পার্ট এর পার্শ্ববর্তী এরিয়া কোনটা, পার্ট বি, ঠিক আছে। তার পার্শ্ববর্তী এরিয়া কোনটা, পার্ট সি। এখন এই মুহূর্তে পার্ট এ তে কি হয়েছে, ডিপোলারাইজেশন হয়েছে। পার্ট বি এবং পার্ট সি তে কিন্তু কোনো রকম ডিপোলারাইজেশন হয়নি। পার্ট বি এন্ড পার্ট সি কিন্তু অ্যাজ ইউজুয়াল কি রকম স্টেটে রয়েছে, পোলারাইজ স্টেটে রয়েছে। এবার পোলারাইজ স্টেটে থাকলে কি, বাইরেটা হয় পজিটিভ, ভেতরটা হয় নেগেটিভ, ওকে। তাহলে এবার আমরা কি দেখব, এবার আমরা দেখতে পাবো যে পার্ট এ থেকে পার্ট বি তে কিভাবে যাবে। এর পরবর্তী ছবিটা কিরকম হবে, পার্ট এ তে এখন রয়েছে ডিপোলারাইজেশন, পার্ট বি এবং পার্ট সি রয়েছে পোলারাইজ স্টেটে। তাহলে এই যে পার্টিকুলার জায়গাটায় ডিপোলারাইজেশনটা হয়েছে, এই পার্টিকুলার জায়গার ঠিক পার্শ্ববর্তী এরিয়াতে কিন্তু আস্তে আস্তে সোডিয়াম চ্যানেলসগুলো ওপেন হতে থাকবে। এবারে সোডিয়াম চ্যানেলসগুলো ওপেন হয়ে গেলে কি হবে, পার্ট এটা তখন কিন্তু আর ডিপোলারাইজ স্টেটে থাকবে না। তারপর এটা হচ্ছে পিকচার 1, পিকচার 2টা আমি নিচে আঁকছি, এই জায়গাটায় আঁকছি, যেখানে আমরা দেখতে পাবো এই যে পার্ট এ, ঠিক আছে, পার্ট এ তে কিন্তু তখন রিপোলারাইজেশন হয়ে যাবে। মানে রিপোলারাইজেশন মানে হচ্ছে বাইরেটা আবার পজিটিভ হয়ে যাবে, ভেতরটা নেগেটিভ হয়ে যাবে। দেখে নাও, বাইরেটা হয়ে গেল পজিটিভ,
ভেতরটা হয়ে গেল, বাইরেটা হয়ে গেল পজিটিভ, ভেতরটা হয়ে গেল নেগেটিভ, মানে পার্ট এতে কি হয়ে গেল, রিপোলারাইজেশন হয়ে গেল। ঠিক আছে, এবার পার্ট বি, যেহেতু পার্ট এর পার্শ্ববর্তী এরিয়াই হচ্ছে পার্ট বি, তো সেখানে হয়ে যাবে কি হয়ে যাবে, সেখানে হয়ে যাবে ডিপোলারাইজেশন, মানে বাইরেটা হয়ে যাবে নেগেটিভ, ভেতরটা হয়ে যাবে পজিটিভ। ওকে, তাহলে পার্ট বি তে হয়ে যাবে ডিপোলারাইজেশন। কিন্তু পার্ট সি কিন্তু এখনো পর্যন্ত কি স্টেটে থাকবে, পোলারাইজ স্টেটে থাকবে, মানে বাইরেটা পজিটিভ, ভেতরটা নেগেটিভ। তো তোমরা বুঝতে পারলে, পুরো এক্সপ্লেন করে দিলাম যে কিভাবে প্রপাগেটেড হচ্ছে। তাহলে অ্যাকশন পোটেনশিয়ালটা প্রথমে পার্ট এতে তৈরি হয়েছিল, সেইটা প্রপোগেটেড হয়ে এরকম ভাবে এগিয়ে যাবে। তাহলে অ্যাকশন পোটেনশিয়ালটা এখানে ছিল প্রথমে, এপি এখানে ছিল, এখন এপি কোথায় আছে, এখানে আছে, আর এইটাই হয়ে যাবে রেস্টিং পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দিতে পেরেছি। এর পরবর্তী স্লাইডে আমরা এবার চলে যাব। দেখো, রিপোলারাইজেশন জাস্ট বললাম যে আফটার দি পিক অফ ডিপোলারাইজেশন পটাশিয়াম চ্যানেল ওপেন্স। এবারে রিপোলারাইজেশন কিভাবে হচ্ছে, কারণ আমরা যেই দেখতে পাচ্ছি কোন একটা জায়গায় ডিপোলারাইজেশন হয়েছে, ডিপোলারাইজেশন থেকেই ডিপোলারাইজেশনের পরের স্টেটটাই হচ্ছে রিপোলারাইজেশন। তো রিপোলারাইজেশন যখন হয় তখন কিন্তু পটাশিয়াম চ্যানেলসগুলো ওপেন হয়ে যায়, সোডিয়াম চ্যানেলসগুলো ক্লোজ হয়ে যায়, পটাশিয়াম চ্যানেলসগুলো ওপেন হয়ে যায়, অ্যালোয়িং পটাশিয়াম আয়ন টু এক্সিট দি সেল। ভালো করে বুঝে নাও, পজিটিভ আয়ন্সকে বাইরে বের করে দিতে হবে। ঠিক আছে, তাহলে পটাশিয়াম চ্যানেলসগুলো ওপেন হতে কি হচ্ছে, পজিটিভ আয়ন্স যেগুলো রয়েছে সেই আয়ন্সগুলো কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এতে কি হচ্ছে, ভেতরটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে। দিস হেল্পস টু রিস্টোর দি নেগেটিভ চার্জ ইনসাইড। বুঝতেই পারছো, এতে কি হচ্ছে, ভেতরে নেগেটিভ চার্জটা বেড়ে যাচ্ছে, দি নিউরন অ্যান্ড রিপোলারাইজেশন টেক্স প্লেস, দি সোডিয়াম চ্যানেলস ক্লোজ, সোডিয়াম চ্যানেলসগুলো কি হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে, অ্যান্ড দি মেমব্রেন পোটেনশিয়াল বিগিন টু রিটার্ন টু ইস রেস্টিং স্টেট। তাহলে রেস্টিং স্টেটে মেমব্রেন পোটেনশিয়ালটা কিন্তু চলে যাচ্ছে। এরপরে বলছে হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশনটা জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। এইটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু হাইপার পোলারাইজেশনের উপরে কোয়েশ্চেন আসতে পারে। ওকে, তো হাইপার পোলারাইজেশন কি বলছে, সামটাইমস দি ইফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন্স ওভারশুটস দি রেস্টিং পোটেনশিয়াল and causing the neuron to become more negative than the resting state। আমরা কি জানি, রেস্টিং স্টেটে পোটেনশিয়াল ডিফারেন্স কত, -70 মিলিভোল্ট, এটা নিশ্চয়ই আর বলতে হবে না। তো রেস্টিং স্টেটে যে -70 মিলিভোল্ট এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা রয়েছে, এই পোটেনশিয়াল ডিফারেন্সের থেকেও নেগেটিভ যদি কোনো পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে যায়, তখন কিন্তু আমরা বলবো ওই মেমব্রেনটা হাইপার পোলারাইজ স্টেটে রয়েছে। কারণ -70 মিলিভোল্ট হচ্ছে পোলারাইজড স্টেটের পোটেনশিয়াল ডিফারেন্স। তো তার থেকেও যদি সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা বেড়ে যায়, তখন কিন্তু জিনিসটা হয়ে যাবে হাইপার পোলারাইজড। ওকে, তো দেখতে পাচ্ছ হাইপার পোলারাইজেশনের ক্ষেত্রে কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্সটা বেড়ে যাবে, -70 মিলিভোল্টের ওপরে চলে যাবে। সেটা কিভাবে হয়, সেটা এইভাবেই হয় যে প্রথমত হচ্ছে যে যখন মানে ডিপোলারাইজেশন স্টেট থেকে রিপোলারাইজেশন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পজিটিভ যে আয়ন্সগুলোকে সেগুলোকে বেরিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি। তো পজিটিভ আয়ন্স কিভাবে বেরিয়ে যাচ্ছে, পজিটিভ আয়ন বেরিয়ে যাচ্ছে, সো পটাশিয়াম চ্যানেল ওপেন হচ্ছে এবং পজিটিভ আয়নগুলো মানে পটাশিয়াম আয়ন্সগুলো বেরিয়ে চলে আসছে বাইরে। তো এই যে মানে পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে এবং পটাশিয়াম চ্যানেল ওপেন হওয়াতে পটাশিয়াম আয়ন্সগুলো যে বেরিয়ে যাচ্ছে, এই প্রসেসটা যদি একটু বেশিক্ষণ কন্টিনিউ হয়ে যায়, তাহলে প্রচুর পজিটিভ আয়ন কিন্তু একজন প্লাজম থেকে মানে এক্সোপ্লাজম থেকে বেরিয়ে বাইরে চলে আসবে। এতে কি হবে, এক্সোপ্লাজমের মধ্যে পজিটিভ আয়নের পরিমাণ অনেকটাই কমে যাবে। অনেকটা কমে গেলে তখন কিন্তু ভেতরটা কিন্তু বেশি নেগেটিভ পোটেনশিয়াল গেইন করে ফেলবে। এবং এই পার্টিকুলার যে গ্রাফটা আছে, এই গ্রাফের মাধ্যমে কিন্তু আমরা জিনিসটাকে বুঝে নেব। প্রথমত দেখো, রেস্টিং স্টেটে কত ছিল, -70 মিলিভোল্ট, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই। তারপরে সেইটা
তে কি হলো, এখানে অ্যাকশন পোটেনশিয়াল এলো বা স্টিমুলাস আমরা অ্যাপ্লাই করলাম। স্টিমুলাস অ্যাপ্লাই করার পরে -55 মিলিভোল্ট পর্যন্ত এর কি হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা চেঞ্জ হচ্ছে, মানে পজিটিভের দিকে যাত্রা শুরু হলো। পজিটিভের দিকে যাত্রা শুরু হলে -55 যেই রিচ করলো সেটাকে আমরা বলছি থ্রেশহোল্ড পোটেনশিয়াল। এবার এই থ্রেশহোল্ড পোটেনশিয়ালটা যেই মাত্র আমরা গেন করলাম, এই পয়েন্ট থেকে দেখো একটা অ্যাড্রাপ্ট চেঞ্জ, একটা আপরাইজ, খুব স্টিফ একটা আপরাইজ হলো, যেটাকে আমরা বলছি ভোল্টেজ রাইজ, ডিপোলারাইজেশন। এই যে পোর্শনটা, এই যে দেখো হঠাৎ করে অনেকটা কি হয়ে গেল, পজিটিভ পোটেনশিয়াল বেড়ে গেল এবং সেটা চলে গেল +30 মিলিভোল্টে। বুঝতে পেরেছো? এবার +30 মিলিভোল্টটা যখন আছে তখন কি হচ্ছে, ডিপোলারাইজেশন স্টেট। এবার ডিপোলারাইজেশন থেকে যখনই রিপোলারাইজেশন হতে শুরু করছে তখনই কিন্তু ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকছে, ভোল্টেজটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকছে, মানে নেগেটিভের দিকে আবার যাত্রা শুরু করছে। এবার নেগেটিভের দিকে যাত্রা শুরু করা মানে কি, এই ভোল্টেজ ফল হওয়া মানে কি, এখানে হচ্ছে পটাশিয়াম আয়ন ইফ্লাক্স, মানে পটাশিয়াম আয়নসটা বেরিয়ে যাচ্ছে, পটাশিয়াম চ্যানেলস গুলো ওপেন হয়ে গেছে, পটাশিয়াম আয়নসকে এক্সোপ্লাজম থেকে বাইরের দিকে বের করে দিচ্ছে। এবারে রিপোলারাইজেশনটা অ্যাচিভড হলো। রিপোলারাইজেশন অ্যাচিভ হওয়ার পরেও দেখো কিছুটা বেশি পরিমাণে নেগেটিভের দিকে যাত্রাটা হয়ে গেল, ঠিক আছে, যেই এইটাকেই আমরা বলছি হাইপার পোলারাইজেশন। দেখো এই পর্যন্ত যদি এসে থেমে যেত তাহলে কিন্তু আমাদের রেস্টিং স্টেটে পার্টিকুলার পার্টিকুলার যে অ্যাক্সনটা বা নিউরনটা চলে আসতো, কিন্তু সে এখানে এসে থামছে না, তারা আরেকটু বেশিক্ষণ সময় পটাশিয়াম চ্যানেলসগুলোকে ওপেন করে রাখছে। যেই আরেকটু বেশি সময় পটাশিয়াম চ্যানেলগুলোকে ওপেন করে রাখছে তখনই কিন্তু কোন স্টেটে চলে যাচ্ছে, হাইপার পোলারাইজেশন স্টেটে চলে যাচ্ছে, ঠিক আছে। তো হাইপার পোলারাইজেশন স্টেটে চলে আসার পরে তারপরে আস্তে আস্তে সেটা কিন্তু আবার পটাশিয়াম আয়ন্স চ্যানেলগুলোকে বন্ধ করে নেয় এবং আস্তে আস্তে কিছু পজিটিভ আয়ন্স, কিছু পটাশিয়াম আয়ন্সকে আবার এক্সোপ্লাজমের মধ্যে ফিরিয়ে আনে এবং তারা কিন্তু রেস্টিং স্টেটে কনভার্ট করে যায়, মানে রেস্টিং স্টেটে রিটার্ন টু রেস্টিং স্টেট রে কনভার্ট করে যাচ্ছে। ওকে, এরপরে চলে আসছি, এই যে দেখো দেখো এর পরের টপিকটাই আছে রিস্টোরেশন অফ রেস্টিং স্টেট, দি সোডিয়াম পটাশিয়াম পাম্প হেল্প টু রিস্টোর। তাহলে এই যে হাইপার পোলারাইজেশন স্টেটে চলে গেল, তখন হাইপার পোলারাইজেশন স্টেটে তো গিয়ে আর ওই নিউরনটা বা ওই অ্যাক্সনটা থাকবে না, তাকে তো আবার নর্মাল রেস্টিং স্টেটে আসতে হবে। তো সেই রেস্টিং স্টেটে আসার জন্য কি হচ্ছে, এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প এটা কিন্তু হেল্প করছে, ঠিক আছে। প্রোটিন in the membrane helps to restore the proper concentration of sodium and potassium ions, more sodium outside more potassium inside, ঠিক আছে। মোর সোডিয়ামকে বেশিরভাগটাই বাইরে বার করে দিচ্ছে, কিন্তু পটাশিয়ামকে কিন্তু ও ভেতরে নিচ্ছে এমন নয়, মানে 3টে সোডিয়ামকে বাইরে বার করলেও ও 2টো পটাশিয়ামকে ভেতরে নিচ্ছে, মানে কিছুটা পজিটিভ আয়ন্সকে কিন্তু ও ভেতরে আনছে। তো আস্তে 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 কিন্তু হাইপার পোলারাইজেশন যে স্টেটটায় চলে গেছিল, মানে মোর দেন 70 মিলিভোল্টের পোটেনশিয়াল ডিফারেন্সেরও বেশি হয়ে গেছিল, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে -70 মিলিভোল্টে আবার কিন্তু ফিরিয়ে আনছে, ঠিক আছে। তো এই যে রিস্টোরেশন হয়ে যাচ্ছে, কে করছে রিস্টোরেশনটা, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা কিন্তু কোন কাজ করছে, রিস্টোরেশন অফ রেস্টিং পোটেনশিয়াল, রেস্টিং পোটেনশিয়ালটাকে রিস্টোর করার জন্য আমাদেরকে হেল্প করছে বা নিউরনকে হেল্প করছে। ওকে, তো ইট রিস্টোরস দি রেস্টিং পোটেনশিয়াল প্রিপেয়ারিং নিউরন ফর দি নেক্সট অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে এটা তো অবশ্যই সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে রেস্টিং পোটেনশিয়ালে না ফিরে আসতে পারলে পরবর্তী অ্যাকশন পোটেনশিয়ালটাকে কিন্তু ওই পার্টিকুলার নিউরনটা অ্যাকসেপ্ট করতে পারবে না, ঠিক আছে। তো মোটামুটি আমরা এই পর্যন্ত যে পড়াশোনা করলাম, আমরা কিন্তু একটা নিউরনের মধ্যে কি কি ইলেকট্রিক্যাল চেঞ্জেস হচ্ছে আর কিভাবে ইম্পালসটা ট্রান্সমিট হচ্ছে সেটার কিন্তু একটা প্রপার আইডিয়া আমরা পেয়ে গেছি। ওকে, তো রেস্টিং পোটেনশিয়াল কি, অ্যাক্টিভ পোটেনশিয়াল কি, এগুলো নিয়ে একটা প্রপার আইডিয়া পেয়ে গেছি। ইম্পালস আসার পর কি কি ইলেকট্রিক্যাল চেঞ্জেস হচ্ছে একটা নিউরনের মধ্যে সেটা নিয়ে কিন্তু আমরা একটা প্রপার আইডিয়া পেয়ে গেছি।
তারপরে এখন আমরা পরবর্তী যে পড়াশোনাটা করব সেই পড়াশোনাটা করব কিভাবে আমাদের নিউরনের মধ্যে কিভাবে ইম্পালস ট্রান্সমিটেড হচ্ছে সেটা আমরা বুঝে গেছি। এবার আমরা প্রথমেই বলেছিলাম আমি যে আজকে আমরা পড়াশোনা করব দুটো ভাগে। এর পরবর্তী পড়াশোনাটা হবে যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কিভাবে ইম্পালস যাচ্ছে, কিভাবে ইম্পালস ট্রান্সমিটেড হচ্ছে সেই বিষয়টা। ওকে, আচ্ছা, এই আরেকটা টপিক সল্টেটরি কন্ডাকশন। সল্টেটরি কন্ডাকশনটাও খুব ইম্পর্টেন্ট। পাশে একটা নিউরনের ছবি দেওয়া আছে, সেই ছবিটায় আমরা দেখতে পাবো যে এই যে অ্যাক্সনের মধ্যে এরকম হোয়াইটিশ কালারের বাল্বাস স্ট্রাকচার, ঠিক আছে, এই বাল্বাস স্ট্রাকচারটাকে আমরা বলছি মায়োলিন শীথ। ওকে, এই মায়োলিন শীথের একটা বিশেষ ভূমিকা আছে, সেটা নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। বলছে দ্য নিউরনস হ্যাভ মায়োলিন শীথ, ফ্যাটি ইনসুলেশন অ্যারাউন্ড দি অ্যাক্সন। তো এই মাইলিন শীটটা কি, অ্যাকচুয়ালি ফ্যাটি ইনসুলেশন অ্যারাউন্ড দি অ্যাক্সন। দি অ্যাকশন পোটেনশিয়াল ডাজন্ট মুভ কন্টিনিউয়াসলি অ্যালং দি অ্যাক্সন। তাহলে ইন কেস অফ মাইলিনেটেড নিউরনস the action potential does not move continuously along the axon, মানে ওই ফ্যাটি কভারিংটার মধ্যে দিয়ে কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল প্রোপোগেট করতে পারে না। তাহলে কিভাবে প্রোপোগেট করে, ইট জাম্পস ফ্রম ওয়ান নোড অফ রানভিয়ার টু দি নেক্সট এন্ড দি প্রসেস কল্ড সল্টেটরি কন্ডাকশন। তাহলে এখানে দেখে নাও এই যে পার্টিকুলার মায়োলিন শীথের মাঝে মাঝে যে ছোট্ট ছোট্ট গ্যাপস গুলো রয়েছে, দ্যাট ইজ দি নোড অফ রানভিয়ার। এখানে উল্লেখ করাও আছে যে নোড অফ রানভিয়ারটা কোন জায়গায় রয়েছে। তাহলে মায়োলিন শীথের মধ্যে দিয়ে কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল কন্ডাক্টেড হতে পারে না। তো তার জন্য কি হয়, একটা রানভিয়ারের নোড থেকে তার পরবর্তী রানভিয়ারের নোডে জাম্প করে করে কি হচ্ছে, অ্যাকশন পোটেনশিয়ালটা কন্ডাক্টেড হচ্ছে। ওকে, তো এই ধরনের যে কন্ডাকশনটা, এই ধরনের ইম্পালস কন্ডাকশনটাকে আমরা বলছি সল্টেটরি ইম্পালস কন্ডাকশন। তো এই সল্টেটরি ইম্পালস কন্ডাকশনটা কিন্তু খুব কুইকলি হয়, নন মাইলিনেটেড নার্ভ ফাইবারের মধ্যে দিয়ে কিন্তু সম্পূর্ণ অ্যাক্সনের লেন্থের মধ্যে দিয়ে কিন্তু অ্যাকশন পোটেনশিয়ালটা মানে যেতে পারে। সুতরাং সেখানে কিন্তু সল্টেটরি কন্ডাকশনটা হয় না। শুধুমাত্র যে সমস্ত নিউরনগুলো মাইলিনেটেড নিউরন, সেখানে কিন্তু আমরা এই সল্টেটরি কন্ডাকশনটা দেখতে পাই। তাহলে এখান থেকে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে যে নার্ভ ইম্পালস কন্ডাকশনটা কোন ক্ষেত্রে বেশি স্পিডে হয়, কোন ক্ষেত্রে বেশি তাড়াতাড়ি হয়। সেটার উত্তর কিন্তু মাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে তাড়াতাড়ি হয় দ্যান দি নন মাইলিনেটেড নার্ভ ফাইবার। কারণ নন মাইলিনেটেড নার্ভ ফাইবারে সমস্ত অ্যাক্সনের লেন্থ জুড়েই কিন্তু নার্ভ ইম্পালসটাকে যেতে হচ্ছে, কিন্তু মাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে জাম্প করে করে অ্যাকশন পোটেনশিয়ালটা এগোচ্ছে, এতে সময়টা কম লাগে, তাড়াতাড়ি নার্ভ ইম্পালসের কন্ডাকশন বা প্রোপাগেশনটা হয়। ওকে, তো এর পরবর্তী স্লাইডে এবার আমরা চলে যাচ্ছি। দেখো পরবর্তী স্লাইড মানে পরবর্তী অংশ এই চ্যাপ্টারে, দ্যাট ইজ দি ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস বিটুইন দি সাকসেসিভ নিউরনস। তো দুটো সাকসেসিভ নিউরন রয়েছে, এই দুটো সাকসেসিভ নিউরনের মধ্যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কিভাবে নার্ভ ইম্পালসটা ট্রান্সমিটেড হচ্ছে। ওকে, দি ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালসেস বিটুইন টু সাকসেসিভ নিউরনস অকার্স অ্যাট আ সাইন্যাপস। সাইন্যাপস কি, খুব পপুলার একটা টার্ম। সাইন্যাপস হচ্ছে দুটো ডিফারেন্ট নিউরনের মধ্যে যে সংযোগ স্থল, সেটাকে আমরা বলি সাইন্যাপস। ইট ইজ দি জাংশন বিটুইন দি অ্যাক্সন টার্মিনাল অফ ওয়ান নিউরন, প্রি সাইন্যাপটিক নিউরন, যেটা আগের নিউরন সেটাকে আমরা বলবো প্রি সাইন্যাপটিক নিউরন, এবং যেটা তার পরে পজিশন রয়েছে, যেই নিউরনটা তার পরে রয়েছে সেই নিউরনটাকে আমরা বলবো পোস্ট সাইন্যাপটিক নিউরন। তো এই দুটো নিউরনের মধ্যে যে জাংশনটা হবে সেই জাংশনটাকে আমরা বলছি সাইন্যাপস। ওকে, ঠিক আছে। অ্যান্ড দি ডেনড্রাইট অফ সেল বডি অফ নেক্সট নিউরন অফ পোস্ট সাইন্যাপটিক নিউরন, দিস প্রসেস ইনভলভস বোথ ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল সিগন্যালিং। ঠিক আছে, তাহলে সাইন্যাপস জিনিসটা কি, সাইন্যাপস জিনিসটা বুঝতে পারলাম যে দুটো নিউরনের মধ্যে যে জাংশন সেটাকে আমরা বলছি সাইন্যাপস। ঠিক আছে, একটা নিউরনের অ্যাক্সন এন্ডিং, যেই নিউরনের অ্যাক্সন এন্ডিংটা রয়েছে তাকে আমরা বলবো প্রি সাইন্যাপটিক নিউরন, আর যেই নিউরনের
ডেনড্রন রয়েছে সেই নিউরনটাকে আমরা বলবো পোস্ট সাইন্যাপটিক নিউরন। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো, ছবির মাধ্যমে বুঝে নেবো। ঠিক আছে, আচ্ছা দেখে নাও সাইন্যাপসের ছবিটা। সাইন্যাপসের ছবিটা এখানে দেখে বুঝতেই পারছো এই পোর্শনটা হচ্ছে অ্যাক্সন টার্মিনাল। ঠিক আছে, তো অ্যাক্সন টার্মিনালটাকে আমরা দেখতে পাচ্ছি, আর এই পোর্শনটা হচ্ছে ডেনড্রন অফ দি সাকসেসিভ নিউরন। ঠিক আছে, পরবর্তী নিউরনের ডেনড্রনের পার্ট, সেটাকে আমরা বলছি পোস্ট সাইন্যাপটিক নিউরন। ঠিক আছে, এটা হলো প্রি সাইন্যাপটিক নিউরনের পার্ট, আর এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নিউরনের পার্ট। ওখানে দেওয়া আছে, ওখানে নামের সাথে সাথে মেনশন করা আছে। তাহলে প্রি সাইন্যাপটিক অ্যান্ড পোস্ট সাইন্যাপটিকের মাঝের যে পোর্শনটা, দ্যাট ইজ দি সাইন্যাপটিক ক্লেফট। তাহলে মাঝের যে পোর্শনটা রয়েছে প্রি সাইন্যাপটিক আর পোস্ট সাইন্যাপটিকের মধ্যে, সেই পার্টিকুলার জায়গাটাকে আমরা বলছি সাইন্যাপটিক ক্লেফট। ওকে, তাহলে এখানে একটা প্রি সাইন্যাপটিক নিউরন থেকে পোস্ট সাইন্যাপটিক নিউরনের মধ্যে কিভাবে এই যে নার্ভ স্টিমুলেশনটা প্রপাগেটেড হচ্ছে বা কন্ডাক্টেড হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি একটা ছোট্ট জিনিস বলে রাখি, যে এই যে সাইন্যাপস আমরা দেখতে পাচ্ছি, সাইন্যাপসের মধ্যে আমরা একটা পার্ট দেখতে পাচ্ছি সাইন্যাপসের, যে সাইন্যাপটিক ক্লেফট। তো সাইন্যাপটিক ক্লেফট ইজ দি ডিফারেন্স বিটুইন দি টু successive neurons. The difference in the position between the two successive neuron, দুটো সাকসেসিভ নিউরনের মাঝের যে গ্যাপ, সেটাকে আমরা বলছি সাইন্যাপটিক ক্লেফট। তাহলে এই যে সাইন্যাপটিক ক্লেফট, এটা কিন্তু দু ধরনের, এটার বেসিসে আমরা দু ধরনের সাইন্যাপসকে আমরা দেখতে পাই আমাদের সিস্টেমে বা আমাদের বডিতে রয়েছে। কি কি দু ধরনের? একটা হলো কেমিক্যাল সাইন্যাপস, আমি লিখে দিচ্ছি। সাইন্যাপস মেইনলি দু ধরনের হয়। ঠিক আছে, একটা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস, আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইন্যাপস। এবার এই যে কেমিক্যাল সাইন্যাপস আর ইলেকট্রিক্যাল সাইন্যাপসের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে এই সাইন্যাপটিক ক্লেফটটা মোটামুটি একটা অ্যামাউন্টের হয়, মানে খুব ছোট সাইন্যাপটিক ক্লেফট হয় না, মানে গ্যাপটা, যেটা মাঝের যে গ্যাপটা রয়েছে, সেটা কিন্তু একটা মোটামুটি লেন্থের হয়, যেটা কিনা খুব ছোট নয়। কিন্তু ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই গ্যাপটা প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, দুটো নিউরনের মধ্যে তেমন কোনো গ্যাপই আমরা দেখতে পাবো না ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে নার্ভ ইম্পালস প্রপাগেশনটা হচ্ছে, সেই নার্ভ ইম্পালস প্রপাগেশনটা কিন্তু খুব দ্রুত হবে, খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, হুম 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 হুম। আচ্ছা, এখানে অনলাইনে যারা যারা রয়েছে, মধু রিমা মুখার্জি, নির্মল কুমার গুচাইত, রিয়া মহাপাত্র, দীপেন্দু শেখর বার, মনোজ কুমার দাস। ঠিক আছে, আপনারা সবাই বুঝতে পারছেন আশা করছি। তো যদি কোনো রকম সমস্যা হয়, আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন। কোনো জায়গায় কোনো কনসেপ্টের কোনো রকম প্রবলেম হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে, যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারেন। ঠিক আছে, এবারে আমি কিন্তু কন্টিনিউ করছি আমার টপিকটা। ঠিক আছে, কেমিক্যাল সাইন্যাপস আর ইলেকট্রিক্যাল সাইন্যাপস আমি বলে দিলাম। কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে গ্যাপটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের হচ্ছে, কিন্তু ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে গ্যাপটা কিন্তু একদমই কম থাকছে। এতে বলা যেতে পারে যে নার্ভ ইম্পালস প্রপাগেশন যেটা হয়, সেটা কিন্তু একটা নিউরনের মধ্যে দিয়ে যেরকম ভাবে হচ্ছিল, সেরকমই কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ঠিক আছে, মানে ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে। কিন্তু কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে আমাকে জানতে হবে, আমাকে জিনিসটা বুঝতে হবে যে একটা পার্টিকুলার নিউরন থেকে তার পরবর্তী নিউরনে যে ইম্পালস ট্রান্সমিশনটা হচ্ছে, সেটা কি পদ্ধতিতে হচ্ছে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে যে সমস্ত নিউরনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সাইন্যাপস থাকে, তাদের কিন্তু নার্ভ ইম্পালস প্রপাগেশনটা অলমোস্ট সেম অ্যাজ ইট ইজ প্রপাগেটেড ইনসাইড ওয়ান নিউরন। ঠিক আছে, আচ্ছা কিছু কোয়েশ্চেন আছে নিশ্চয়ই, বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলুন।
বলছি স্যার ওই কেমিক্যাল সায়েন্সের ক্ষেত্রে গ্যাপটা যে বড় হওয়ার কারণ কি, আর ইলেকট্রিক সায়েন্সের ক্ষেত্রে গ্যাপটা ছোট হচ্ছে কিসের জন্য? না, ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে ছোট হওয়ার কারণ, এটার কোনো কারণ নেই, এটাই ফিজিওলজিটাই এটা, যে ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে কারণ যদি আপনি বলেন তাহলে বলতে হবে যে ইলেকট্রিক্যাল সাইন্যাপস যেই জায়গায় থাকে আমাদের বডিতে, সেখানে নার্ভ ইম্পালসের কন্ডাকশনটা দ্রুত প্রয়োজন পড়ে। তো তার জন্য আমরা ইম্পালস কন্ডাকশনটা সেখানে যেহেতু দ্রুত প্রয়োজন পড়ছে, তো তার জন্য কিন্তু আমাদের ওখানে ইলেকট্রিক্যাল সাইন্যাপসটা, মানে ওই ধরনের নিউরনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সাইন্যাপসটা সেখানে থাকছে। আর যেখানে কেমিক্যাল সাইন্যাপস থাকছে সেখানে কিন্তু অত দ্রুত ট্রান্সমিশনের প্রয়োজনটা পড়ছে না। ঠিক আছে, এটার কোনো স্পেসিফিক কারণ নেই, এটা হচ্ছে একদম মানে ফিজিওলজি বলতে পারেন, যে এটা এরকম ভাবেই তৈরি হয়েছে, যে এই যে পার্টিকুলার গ্যাপটা এটা কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে বেশি হবে দ্যান দি ইলেকট্রিক্যাল সাইন্যাপস। ঠিক আছে, আর কিছু কোয়েশ্চেন আছে? আর কিছু কোয়েশ্চেন আছে, একটু বলতে পারেন। ঠিক আছে, আশা করছি কোয়েশ্চেনের আনসারটা দিতে পেরেছি। আমি টপিকটা কন্টিনিউ করছি। তো এবারে আমরা যেই জিনিসটাকে নিয়ে আলোচনা করব, যে একটা সাইন্যাপস থেকে আরেকটা সাইন্যাপসে, এই একটা সাইন্যাপস থেকে আরেকটা সাইন্যাপসে ভুল বললাম, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কিভাবে ইম্পালসটা প্রোপাগেটেড হচ্ছে। ঠিক আছে, ওকে। তো পরের স্লাইডে আমি চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে যে দেখো, অ্যারাইভাল অফ অ্যাকশন পোটেনশিয়াল ইন অ্যাক্সন টার্মিনাল। ঠিক আছে, অ্যারাইভাল অফ অ্যাকশন পোটেনশিয়াল at the axon terminal when an action potential travels down the axon of the presynaptic neuron, it reaches the axon terminal, the end of the axon. This is the electrical signal triggers next step of the neurotransmitter release. দেখো, এই যে জিনিসটা আমি বললাম, এটাকে বোঝাবার জন্য আমি ফিরে যাব আগের স্লাইডটায়। দেখে নাও, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই আগের স্লাইডটা। এখানে দেখো নার্ভ ইম্পালস আসছে, এই যে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে নার্ভ ইম্পালসটা, এই নার্ভ ইম্পালসটা আসছে। আমি বলে দিচ্ছি এখান থেকে, ভালো করে বুঝে নাও, কোনো সমস্যা থাকলে এক্ষুনি জিজ্ঞেস করো, খুব কনসেপচুয়াল জিনিস। নার্ভ স্টিমুলেশনটা আসছে বা নার্ভ ইম্পালসটা আসছে। নার্ভ ইম্পালস আসার সাথে সাথে এখানে এখানেও পিঙ্ক দিয়ে দেখানো রয়েছে যে ভোল্টেজ গেটেড, এই যে দেখে নাও, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, যেই নার্ভ ইম্পালস এলো, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলসগুলো ওপেন হয়ে গেল। ঠিক আছে, অ্যাক্সন টার্মিনালে কি রয়েছে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলস, সেগুলো কিন্তু ওপেন হয়ে গেল। যেই ওপেন হয়ে যাবে কি হবে, বাইরে থেকে ক্যালসিয়াম অ্যাক্সন টার্মিনালের মধ্যে ঢুকে যাবে। দেখো এখান থেকে পিঙ্ক যে ডটস গুলো দেখতে পাচ্ছি, পিঙ্ক যে সার্কেলস গুলো দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দি ক্যালসিয়াম আয়ন্স, Ca2+ আয়ন। তাহলে এই ক্যালসিয়াম আয়ন্সগুলো এই দেখো এই চ্যানেলসের মাধ্যমে ভেতরে চলে আসছে, দেখো এই ভেতরে চলে আসছে। ঠিক আছে, এবার এই চ্যানেলসগুলো, এই যে পার্টিকুলার ক্যালসিয়াম আয়ন্সগুলো চলে এলো, এই আয়ন্সগুলো চলে আসার পরে এখানে দেখো এই যে গোল গোল টাইপের কিছু ভেসিকলস রয়েছে, এই যে ব্লুইশ একটা আকাশি আকাশি কালারের কিছু ভেসিকলস আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে যে পিঙ্ক ডটগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু আমাদের নিউরোট্রান্সমিটারস। কি জিনিস? নিউরোট্রান্সমিটারই হচ্ছে যেগুলো নার্ভ ইম্পালসকে ক্যাচ করতে পারে এবং সেই নার্ভ ইম্পালসটাকে ট্রান্সমিট করতে পারে, কথাটাই হচ্ছে নিউরোট্রান্সমিটার। বুঝতে পারলে? অ্যাকশন পোটেনশিয়াল এলো, অ্যাকশন পোটেনশিয়াল আসার সাথে সাথে ক্যালসিয়াম আয়ন্স বাইরে থেকে ভেতরে চলে এলো। এবারে এখানে যে ভেসিকলস গুলো আছে, সেই ভেসিকলস এর মধ্যে কে রয়েছে, নিউরোট্রান্সমিটার রয়েছে। এবারে ক্যালসিয়াম আয়ন্স গুলো কি করবে, ক্যালসিয়াম আয়ন্স উইল ফোর্স দিস ভেসিকলস টু কাম হেয়ার, মানে এই ভেসিকলস গুলোকে এই যে নিউরনের যে অ্যাক্সনের যে মেমব্রেন, সেই মেমব্রেনের মধ্যে নিয়ে আসবে, মেমব্রেনের ওপরে নিয়ে আসবে, এবং মেমব্রেনের ওপরে নিয়ে আসার পরে মেমব্রেনের সাথে অ্যাটাচ করে সেটার কি করাবে, এক্সোসাইটোসিস করাবে। হোয়াট ইজ এক্সোসাইটোসিস? দেখো এখানে এই ভেসিকলসগুলোর মধ্যে ছিল নিউরোট্রান্সমিটার, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় এই ভেসিকলসগুলো অ্যাটাচ হয়ে গেল এই অ্যাক্সন এন্ডিং এর মেমব্রেনের সাথে, এবং অ্যাক্সন এন্ডিং এর মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়ে গিয়ে সেই পার্টিকুলার ভেসিকলসগুলো আমরা বাংলা ভাষায় বলবো ফেটে গেল। ফেটে গিয়ে এর মধ্যে থাকা যে সমস্ত নিউরোট্রান্সমিটারসগুলো ছিল, সেই নিউরোট্রান্সমিটারগুলোকে কিন্তু এই
সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে ছেড়ে দিল, সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে নিউরোট্রান্সমিটার গুলোকে ছেড়ে দিয়েছে, আর নিউরোট্রান্সমিটারের মধ্যে কি রয়েছে, ইম্পালসটা রয়েছে, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার ক্ষমতা রয়েছে। তাহলে এই যে নিউরোট্রান্সমিটার গুলো, এই নিউরোট্রান্সমিটার গুলো পরবর্তী পোস্ট সাইন্যাপটিক নিউরন মেমব্রেনের উপরে থাকা এই যে রিসেপ্টরস গুলো আছে, এই রিসেপ্টরস গুলোর উপরে গিয়ে বসে যাবে। যেই রিসেপ্টরস গুলোর উপরে গিয়ে অ্যাটাচ হয়ে যাবে, এই পোস্ট সাইন্যাপটিক নিউরনটার মধ্যে কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়ে যাবে। বুঝতে পারলে? যারা যারা আছো অনলাইনে, কোনো সমস্যা থাকলে এক্ষুনি জিজ্ঞেস করো, কারোর কোনো সমস্যা থাকলে এক্ষুনি জিজ্ঞেস করো। আমি না হলে আরেকবার সামারাইজ করতে পারি জিনিসটা, কোনো অসুবিধা নেই। তবে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা কিন্তু পরবর্তী নেক্সট স্লাইডে এগোবো। সুতরাং খুব ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সবার। প্রথম দিকে সিকোয়েন্স অফ ইভেন্টস গুলো এই সিকোয়েন্স অফ ইভেন্টস যেগুলো এখনই বললাম, সেগুলো নিয়ে আমরা পরবর্তী স্লাইডসে আলোচনা করব, বেশি মানে একটু ডিটেলসে আলোচনা করব। কিন্তু এই জায়গা থেকে, এই ছবিটা থেকে কি ক্লিয়ার হচ্ছে কি কি ইভেন্টসে বললাম? প্রথমত অ্যাকশন পোটেনশিয়াল আসছে, অ্যাকশন পোটেনশিয়াল আসার পরবর্তী যে কাজটা হচ্ছে যে ভোল্টেজ, এই ক্যালসিয়াম আয়ন চ্যানেলসগুলো ওপেন হচ্ছে, ক্যালসিয়াম আয়ন চ্যানেলসগুলো ওপেন হওয়াতে ক্যালসিয়াম আয়ন বাইরে থেকে ভেতরে চলে আসছে, অ্যাক্সন টার্মিনালের ভেতরে চলে আসছে। অ্যাক্সন টার্মিনালে ক্যালসিয়াম আয়নস আসার পরে সেগুলো এই ভেসিকলস গুলোকে, সাইন্যাপটিক ভেসিকলস গুলোকে কি করছে, অ্যাক্সনের মেমব্রেনের সাথে অ্যাটাচ করিয়ে তাদের এক্সোসাইটোসিস করাচ্ছে। এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় এই সাইন্যাপটিক ভেসিকলস গুলো থেকে নিউরোট্রান্সমিটার বেরিয়ে চলে আসছে। কোথায় বেরিয়ে চলে আসছে? সাইন্যাপটিক ক্লেফটে বেরিয়ে চলে আসছে। সাইন্যাপটিক ক্লেফটে যখন নিউরোট্রান্সমিটার চলে আসছে, সেই সাইন্যাপটিক ক্লেফটে নিউরোট্রান্সমিটারস গুলো তার পরবর্তী নিউরনে, মানে পোস্ট সাইন্যাপটিক নিউরনের মেমব্রেনের উপর বসে থাকা যে রিসেপ্টরস গুলো রয়েছে, সেই রিসেপ্টরস গুলোর সাথে অ্যাটাচ হচ্ছে, এবং সেই রিসেপ্টরস গুলোর সাথে অ্যাটাচ হওয়ার পরবর্তী সময় কি তৈরি হচ্ছে, ওই পরবর্তী নিউরনটার মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে। আশা করছি সবাই খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই তোমরা জানাবে, আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, তো পরবর্তী স্লাইডে দেখো, প্রথমেই যে জিনিসটা ইভেন্টটা হচ্ছে অ্যারাইভাল অফ অ্যাকশন পোটেনশিয়াল অ্যাক্সন টার্মিনাল। আর বলার কিছু নেই, বলে দিয়েছি কিভাবে অ্যাকশন পোটেনশিয়াল আসার পরে কি কি ইভেন্টস হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওপেনিং অফ ক্যালসিয়াম আয়ন্স চ্যানেল, ক্যালসিয়াম আয়ন চ্যানেল ওপেন হচ্ছে, এটাও বলে দিয়েছি। এবং ক্যালসিয়াম আয়ন চ্যানেলসগুলো কি হচ্ছে, এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ক্যালসিয়ামকে ওই পার্টিকুলার অ্যাক্সন টার্মিনালের মধ্যে নিয়ে আসছে। তার পরবর্তী স্লাইডে দেখো, এখানে আবার ছবিটা দেওয়া হয়েছে, যে এটা বোঝানোর জন্য যে এখানে দেখো নিউরো ট্রান্সমিটার্স যেগুলো আছে সেগুলো বেরিয়ে আসছে, এবং নিউরো ট্রান্সমিটারগুলো অ্যাটাচ হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নিউরনের ওপরে থাকা যে রিসেপ্টরগুলো আছে সেই রিসেপ্টরগুলোর সাথে, এবং পোস্ট সাইন্যাপটিক নিউরনে কি তৈরি হচ্ছে, অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে। ঠিক আছে, পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। নিউরো ট্রান্সমিটার বাইন্ডিং, দেখো এখানে বাইন্ড করছে, বাইন্ড করে কি করছে, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করছে। ঠিক আছে, পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল, পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়ালটা কেমন? পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল আমি বললাম, নিউরোট্রান্সমিটারস গুলো যখনই পোস্ট সাইন্যাপটিক নিউরনের উপরে বসে থাকা রিসেপ্টর গুলোর সাথে অ্যাড হবে, তখনই পোস্ট সাইন্যাপটিক একটা পোটেনশিয়াল তৈরি হবে। এবার পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল দু ধরনের হয়, একটা হচ্ছে এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল, আরেকটা হচ্ছে ইনহিবিটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। ঠিক আছে, ইফ দি নিউরোট্রান্সমিটার কজেস পোস্ট সাইন্যাপটিক নিউরন টু বিকাম মোর পজিটিভ, ঠিক আছে, টু বিকাম মোর পজিটিভ, দ্যাট ইজ ডিপোলারাইজ, মানে বলতে চাইছে যে নিউরোট্রান্সমিটার গুলো পোস্ট সাইন্যাপটিক নিউরনের সাথে যুক্ত হলো, মানে পোস্ট সাইন্যাপটিক নিউরনের ওপরে বসে থাকা রিসেপ্টর গুলোর সাথে যুক্ত হলো, যুক্ত হওয়ার পরেই ওই পোস্ট সাইন্যাপটিক নিউরনের ওই পোর্শনটা কি হয়ে গেল, তার রিভার্সাল অফ পোলারিটি হলো, মানে ডিপোলারাইজ স্টেটে চলে গেল। প্রথমে তো রেস্টিং স্টেটে পোলারাইজ ছিল, ডিপোলারাইজেশন স্টেটে চলে গেল, মানে পজিটিভ পোটেনশিয়াল বেড়ে গেল। এক্ষুনি তো দেখলাম আমরা পজিটিভ পোটেনশিয়াল বেড়ে যাওয়া মানে হচ্ছে কি, ডিপোলারাইজেশন স্টেটে চলে যাবা। তো ডিপোলারাইজেশন যদি করে দেয়, ডিপোলারাইজ যদি করে দেয় নিউরোট্রান্সমিটার গুলো, তাহলে সেই পোটেনশিয়ালটাকে আমরা বলবো এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। ঠিক আছে,
এবারে যদি দেখি আমরা ইনহিবিটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়ালটা কি, যদি ধরো নিউরোট্রান্সমিটার অ্যাটাচ হওয়ার পরে, ঠিক আছে, পোস্ট সাইন্যাপটিক নিউরন বিকাম মোর নেগেটিভ আর হাইপার পোলারাইজড, যদি দেখি যে -70 মিলিভোল্ট ছিল রেস্টিং স্টেটে, সেটা যেই চলে গেল, মানে যেই নিউরোট্রান্সমিটার অ্যাটাচ হলো সেটা -70 থেকে আরো বেড়ে গেল, তখন কি বলবো? সেটাকে আমরা ডিপোলারাইজ বলবো না, সেটাকে আমরা বলবো হাইপার পোলারাইজ। যদি এরকম হাইপার পোলারাইজড কন্ডিশন তৈরি হয়, আমরা হাইপার পোলারাইজেশন কিন্তু অলরেডি পড়ে এসেছি, তো হাইপার পোলারাইজেশন যদি এরকম একটা কন্ডিশন তৈরি হয়ে যায়, তখন কিন্তু আমরা সেটাকে বলবো ইনহিবিটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। ওকে, ঠিক আছে। তো অ্যাকশন পোটেনশিয়াল বুঝতেই পারছো তখনই তৈরি হবে যখন কিনা এক্সাইটেটরি পোটেনশিয়াল জেনারেট হবে, ঠিক আছে। এই যে প্রথম ক্ষেত্রে এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল ইপিএসপি যখন তৈরি হবে তখনই কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে না, মানে আইপিএসপির ক্ষেত্রে কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা আছে নিউরোট্রান্সমিটার রিমুভাল ব্যাপারটা কি? যে সমস্ত নিউরোট্রান্সমিটার বেরিয়েছিল প্রি সাইন্যাপটিক নিউরন থেকে, সমস্ত নিউরোট্রান্সমিটার কিন্তু রিসেপ্টরের সাথে অ্যাটাচ হয়নি, কিছু নিউরোট্রান্সমিটার এক্সেস বেরিয়েছিল। যেই নিউরোট্রান্সমিটারের মলিকিউলসগুলো এক্সেস বেরিয়েছিল সেগুলোকে কিন্তু পরবর্তী সময় রিমুভ করে দেওয়া হয়। কিভাবে? আপটেক করে নেওয়া হয়, কিছু এনজাইমেটিক ডিগ্রেডেশন করা হয়, মানে ভেঙে ফেলা হয় এনজাইমেটিক, আর কিছু ডিফিউশন প্রসেসে নিউরোট্রান্সমিটার ডিফিউজেস অ্যাওয়ে ফ্রম দি সাইন্যাপসেস, কিছুটা ডিফিউজ করে অন্যদিকে চলে যায়, ঠিক আছে। তো এই তিনটে প্রসেসে কিন্তু ওই সাইন্যাপটিক ক্লেফটে থাকা এক্সেস নিউরোট্রান্সমিটার গুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো রিপোলারাইজেশন অফ প্রি সাইন্যাপটিক নিউরন, অবশ্যই যখনই নার্ভ স্টিমুলেশনটা ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে অন্য নিউরনে, তখনই প্রথম নিউরনটা কিন্তু আবার নর্মাল স্টেটে ফিরে আসছে, ঠিক আছে। তার জন্য সেটাকে আমরা বলছি রিপোলারাইজেশন অফ প্রি সাইন্যাপটিক নেফ্রন, ঠিক আছে। তাহলে ইন শর্ট সামারাইজ যদি আমরা ব্যাপারটাকে করি, যে ইন শর্ট নার্ভ ইম্পালস ট্রান্সমিশন বিটুইন টু নিউরনস ইনভলভস কনভার্সন অফ অ্যান electrical signal or action potential into chemical signal or neurotransmitter release, ঠিক আছে। তাহলে কেমিক্যাল সিগনালে ট্রান্সমিটেড হচ্ছে, প্রথমে তো ইলেকট্রিক্যাল সিগন্যাল আসছিল, তারপরে সেটা কেমিক্যাল সিগন্যালে কি হচ্ছে, ট্রান্সফর্মড হচ্ছে, এবং কেমিক্যালি কি হচ্ছে, মানে কেমিক্যালি এই যে নিউরো ট্রান্সমিটার গুলো রিলিজড হচ্ছে, এবং সেখান থেকে আবার ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল জেনারেট হচ্ছে পরবর্তী নিউরনে, ঠিক আছে। তো which then generates electrical response to the next neuron and the process allows communication between neurons and the nervous system। বুঝতেই পারলে, প্রথমে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস আসছে নিউরনে, সেই নিউরনে ইলেকট্রিক্যাল ইম্পালসটা প্রপাগেটেড হয়ে নিউরন দিয়ে অ্যাক্সন টার্মিনালে পৌঁছাচ্ছে, অ্যাক্সন টার্মিনাল থেকে কিছু কেমিক্যালস রিলিজ হচ্ছে, মানে নিউরোট্রান্সমিটারস রিলিজ হচ্ছে, সেই নিউরোট্রান্সমিটারগুলো কি ক্যারি করছে, ইলেকট্রিক্যাল ইম্পালসকে ক্যারি করছে, এবং সেই ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে তারা পরবর্তী নিউরনের রিসেপ্টরে গিয়ে ট্রান্সমিট করছে, এবং পরবর্তী নিউরনে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হচ্ছে বা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে। ওকে, এটাই হলো সামারাইজেশন পুরো ব্যাপারটার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এই পার্টিকুলার লেকচারটা কিন্তু আজকে আমরা এখানেই কমপ্লিট করছি এই টপিকটাকে। পরবর্তী যে লেকচারটা আমার হবে সেই লেকচারে আমরা মেনলি যেই জিনিসটাকে নিয়ে আলোচনা করব, যে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অক্সিজেন ট্রান্সপোর্ট ইন আওয়ার বডি, ঠিক আছে। তো এই জিনিসটাকে একটু মাগ আপ করে রাখলে ভালো হয়, এই জিনিসটা নিয়ে আমরা পরবর্তী টপিকে আলোচনা করব। আর এই টপিক রিলেটেড, যেই টপিকটা আজকে পড়ানো হলো সেই টপিক রিলেটেড যদি কোনো রকম ডাউটস থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা সাধ্যমতো চেষ্টা করব সেই ডাউটগুলোকে সলভ করার। ওকে, আমাদের সাথে জয়েন করার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য পেজেস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম অ্যাকাউন্টের লিংক এখানে দেওয়া হয়েছে, এবং আমাদের ভিডিও থেকে তোমরা ফোন নাম্বার অবশ্যই পেয়ে যাবে। তো তোমরা যোগাযোগ করো এবং খুব তাড়াতাড়ি এই
এক্সামসগুলোর জন্য প্রিপারেশন করা শুরু করো, পিএসসির জন্য প্রিপারেশন করা শুরু করো, ঠিক আছে? খুব হেল্পফুল এই সমস্ত ভিডিওগুলো দেখো, এবং তোমরা কিন্তু অনলাইন এবং অফলাইন ক্লাস শুরু করে দাও এবং প্রিপারেশন করা তোমরা কিন্তু স্টার্ট করে দাও, খুব হেল্পফুল হবে জিনিসটা। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার ক্লাসটাকে শোনার জন্য। পরবর্তী একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।